এক নয় দুই নয় 20 দিন পেরিয়ে গেছে তিলোত্তমার খুনের। এখনো পর্যন্ত কি তিলোত্তমা বিচার পেয়েছে? তিলোত্তমার দোষীরা শাস্তি পেয়েছে? উত্তর হচ্ছে না। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষকে সিবিআই লাগাতার জিজ্ঞাসাবাদ করছে। 7 থেকে 8 দিন হয়ে গেছে সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 16 থেকে 17 ঘন্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সন্দীপ ঘোষকে। এছাড়াও জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই সন্দীপ ঘোষের বাড়ি পর্যন্ত গেছে এবং সন্দীপ ঘোষের বাড়ি যাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা সে অফিসারদের অপেক্ষা করতে হয়েছে। কেন বলুন তো 1 থেকে 1.5 ঘন্টা সিবিআইকে অপেক্ষা করতে হবে ইনভেস্টিগেশন করার জন্য? শুধু কি প্রভাবশালী বলেই কি সিবিআই, পুলিশ, সরকার সকলেই ভয় পাচ্ছে সন্দীপ ঘোষকে? ওদিকে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ দুজনকেই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় রায়ের রক্তচাপ, হৃৎস্পন্দনজনিত বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এছাড়াও পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় রায় নানা বিভিন্ন রকম বিভ্রান্তকর তথ্য দিয়েছে। এত কিছু করেও কি আসল দোষী বা দোষীদের সামনে আনা সম্ভব হয়েছে? এবং আর.জি. কর কাণ্ডে প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম প্রমাণ ঘোরাফেরা করছে এবং যেটা দেখে সকলেই বুঝতে পেরেছে যে এই ঘটনা কোনো দিন একজনের পক্ষে সম্ভবই নয়। মিনিমাম 7 থেকে 8 জন এই কাণ্ডে জড়িত রয়েছে। তবে অন্যদিকে সিবিআই একটি রিপোর্ট পেশ করে বলেছে এই পুরো কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে শুধুমাত্র একজন, সেটা হচ্ছে সঞ্জয় রায়। সেই পুরো ঘটনাটি ঘটিয়েছে। তাহলে কি সিবিআই, পুলিশ দোষী বা দোষীদের ভয় পাচ্ছে? তারা সত্য কি সামনে আনতে পারছে না, নাকি তারা ভয় পাচ্ছে, তারা সামনে আনতে চাইছেই না? কোনটা? এই তো গেল আর.জি. কর কাণ্ডের কয়েকদিনের আপডেটস এবং এই ইস্যুকে সামনে রেখে যে প্রত্যেক রাজনৈতিক নেতা যে রাজনৈতিক রং লাগাবে তা আগে থেকেই স্পষ্ট ছিল এবং গত 27 তারিখ অর্থাৎ 27শে আগস্ট ছিল নবান্ন অভিযান ছাত্র সমাজের পক্ষ থেকে এবং সেই ছাত্র সমাজ সেই আন্দোলনের লক্ষ্য পূরণের জন্য 1 থেকে 1.5 মাস ধরে তাদের আন্দোলনের প্রচার চালিয়েছে। একদিকে যেমন ছাত্র সমাজ তাদের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে পুলিশ সরকারকে নিরাপত্তার বেড়া জালে মুড়ে ফেলেছিল এবং এই দেখতে দেখতে উপস্থিত হয়েছিল 27 তারিখ অর্থাৎ আন্দোলনের দিন এবং ছাত্র সমাজের অরাজনৈতিক আন্দোলনে ঢুকে পড়েছিল রাজনৈতিক গেরুয়া সবুজ রং এবং এই আন্দোলনে দেখা গিয়েছিল 30 থেকে 50 থেকে 70 ছাত্রদের, শুধু উপস্থিত ছিল না আসল ছাত্র সমাজই। অন্যদিকে রাজ্য পুলিশও রাজ্য সরকারকে সমস্ত দিক থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা দিয়েছিল এবং আন্দোলনকারীকে আটকানোর জন্য জল কামান, কাঁদান গ্যাস বিভিন্ন রকম প্রক্রিয়াতে আটকিয়েছিল। তবে থামেনি আন্দোলনকারীরা, যদিও বা সর্বশক্তি দিয়ে আন্দোলন করার পরও আন্দোলনকারীদের নবান্ন অভিযান ব্যর্থ হয়। আমার প্রশ্ন, 9 আগস্ট 14 আগস্টের দিনে পুলিশের এই নিরাপত্তা কোথায় ছিল? এত তৎপরতা, এত নিরাপত্তা, এত পুলিশ বাহিনী কোথায় ছিল 9 আগস্ট এবং 14 আগস্টের রাতে? কেন সেমিনার হলে ওই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়নি? সেই সুরক্ষা বল প্রদান করা হয়নি কেন? অন্যদিকে রাজ্যের মহিলা সুরক্ষা ও ধর্ষণের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রীকেও চিঠি লেখেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মতে রাজ্যের এই নারী সুরক্ষা এবং ধর্ষণ এত বাড়ছে তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে 48,000-এর বেশি ধর্ষণের মামলা এই রাজ্যে আটকে রয়েছে। এছাড়াও হেল্পলাইন নাম্বার রাজ্যে চালু করা হয়নি। এছাড়াও এই এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম চালু করেনি রাজ্য। এছাড়াও মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে এই পুরো বিষয় নিয়ে রাজনীতি করা তার উচিত নয় এবং এইভাবেই এক দল অন্য দলের উপর দায় ঠেলছে এবং অন্য দল আরেক দলের উপর দায় ঠেলছে এবং এইভাবে রাজনৈতিক রং ধীরে ধীরে বাড়ছে। তবে এতে কি আসল কাজটি হচ্ছে? তিলোত্তমা কি বিচার পাচ্ছে? দোষীরা কি শাস্তি হচ্ছে? এই রাজ্যে কি ধর্ষণ কমছে? নারী নিরাপত্তা কি বাড়ছে?
কিছুই হচ্ছে না। অন্যদিকে আরজিকর কাণ্ডে রাজ্য এমন এমন পদক্ষেপ নিচ্ছে যা দেখে মনে হচ্ছে তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়া নয়, দোষীদের আড়াল করাই হচ্ছে রাজ্য সরকারের একমাত্র কর্তব্য এবং দায়িত্ব। একদিকে যেমন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে কথা বলার জন্য, রাজ্যকে প্রেজেন্ট করার জন্য কপিল সিব্বলের মতো নামি দামি আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে, যার একদিনের চার্জ 8 থেকে 15 লক্ষ টাকা। অন্যদিকে সুপ্রিম কোর্টে রাজ্যকে প্রেজেন্ট করার জন্য শুধু কপিল সিব্বল নয়, 31 জনের আইনজীবীর একটি টিম গঠন করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্কুলের মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য, দেশ, বিদেশে বিভিন্ন শ্রেণী থেকে মানুষ মুখরিত হচ্ছে এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে তাদের প্রতিবাদটি জানাচ্ছে। সেখানেই বাংলার বিভিন্ন স্কুলে মিছিলের জন্য থানা ডেকে পাঠানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। এত কিসের ভয়? এবং এত কিছু করেও কি রাজ্যের মানুষের মুখ বন্ধ করা যাবে? তো তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য একবার শুনুন। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকেও বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বতা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকারও নেই, সবকিছু সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে, আমি আজকেই পড়ছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে। আসলে এটা একটা পলিসি, মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলাও। শাসক তোমার এত ভয়, ধর্ষক তোমার কে হয়? পুজো আসছে, মা আসছে, এবং এই বছর রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলিকে 85,000 টাকা দেবে বলে ঘোষণা করেছিল এবং পরের বছর 1 লক্ষ টাকা দেবে বলেও ঘোষণা করেছিল। তবে যেখানে নারী নিরাপত্তা নেই, যেখানে নারীর সুরক্ষাই নেই, সেখানে নারীর পুজোর কোনো মানেই নেই। এবং এই চিন্তাভাবনা সামনে রেখেই বিভিন্ন ক্লাবগুলি সেই অনুদান নেবে না বলে ঘোষণা করেছে এবং বিভিন্ন ক্লাবের নাম আমি এইখানে দিয়ে দিলাম। এবং তাদের একটাই দাবি, এই বছর পুজো নয়, বিচার চাই। যেখানে গোটা দেশ, গোটা রাজ্যের জনগণ তিলোত্তমার জন্য গর্জে উঠেছে, তিলোত্তমার বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ে যাচ্ছে, সেখানেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো তিলোত্তমা ধর্ষণ হচ্ছে, তার শ্লীলতাহানির চেষ্টা হচ্ছে, কোনো না কোনো নরপিশাচ তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। এবং যত দিন যাচ্ছে প্রত্যেক বাড়ির মেয়ে ধর্ষিতাতে রূপান্তরিত হচ্ছে। যে কত মেয়ের সঙ্গে, কত মহিলার সঙ্গে এই ধর্ষণের ঘটনা ঘটেছে তা আমরা জানি না। কত মার কোল খালি হয়েছে তা আমরা জানি না। কত বাড়ির একমাত্র মেয়ে রাতে বাড়ি ফেরেনি তা আমরা জানি না। তা হয়তো আমরা টিভিতে দেখিনি বা খবরের কাগজে পড়িনি বা তার রিপোর্টও তৈরি হয়নি। অনেক হয়েছে নারী নির্যাতন, অনেক হয়েছে ধর্ষণ, এবার সব থামার পালা, এবার সব কিছু বন্ধ হওয়ার পালা। তাই হাল ছাড়লে চলবে না। যে প্রতিবাদে আমরা নেমেছি তাতে আমাদের জয়ী হতেই হবে। আমাদের হাল ছাড়লে চলবে না, দমে গেলে চলবে না, থেমে গেলে চলবে না। একটা কথা মনে রাখবেন, আপনার একবার হাল ছাড়ার দীর্ঘ নিঃশ্বাস একজন ধর্ষকের তৈরি করছে। একজন প্রতিবাদে সামিল না হওয়া মানে একজন ধর্ষকের শক্তি বাড়াচ্ছে। তাই যে প্রতিবাদের পথে আমরা নেমেছি সেখানে আমরা জয়ী হয়ে ফিরবই। আমরা করব জয় নিশ্চয়। We want justice for Lady Doctor.